স্বাগত bdviews24.com এর সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই সারাদিনের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, একজন আহত। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর এখনো নিখোঁজ। কলাপাড়ায় দ্বিতীয় দিনেও মানববন্ধন। প্রাকৃতিক সম্পদের জন্য কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান ট্রাম্প, ট্রুডোর মন্তব্য। ৭২-এর সংবিধানেই ফ্যাসিবাদের বীজ, সংস্কার কমিশন। মার্কিন সেনাবাহিনীকে অযোগ্য বললেন এলন মাস্ক। ৬ স্থানে শৈত্যপ্রবাহ, যে জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, একজন আহত। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়লেন দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬:৩০টার দিকে শহরের জোর পুকুরপাড়ার দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে মোবাশ্বের হোসেন ২৬ নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এক সদস্য আহত হয়েছেন। তিনি গাজীপুর মহানগর হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন শিক্ষার্থী জানান, শুক্রবার রাতে হামলার ঘটনায় বিচারের দাবিতে আজ শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল ৪:৩০টার দিকে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ৫টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন। আহত মোবাশ্বের হোসেন বলেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। তখন শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। গুলিটি তার ডান হাতের এক পাশে লাগায় তিনি বেঁচে যান। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলেন, রোগীর ডান বাহুতে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। গাজীপুর সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, একজন ছাত্রের হাতে গুলি লেগেছে বলে শুনেছেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন তার হাতে গুলি লেগেছে। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না। প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজ শনিবার বিকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশ কমিশনার নাজমুল করিম খান এসব কথা বলেন। এর আগে দুপুরে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। নাজমুল করিম খান বলেন, আমি শুনেছি আমার ওসি ২ ঘন্টা পর আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি এখনো দাঁড়িয়ে বললাম তাকে সাসপেন্ড করব। আমি বলতে চাই, যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেছে তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না। পুলিশ কমিশনার আরো বলেন, গত ১৭ বছর ধরে যারা অত্যাচার করেছে, দেশের উপর জুলুম করেছে, তারা মাথাচাড়া দিচ্ছে, কিন্তু তাদের কোনো মাথাচাড়া বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে চিরুনি অভিযান চালানো হবে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আওয়ামী লীগ ফ্যাসিবাদ দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। পুলিশ কমিশনারের বক্তব্যের সময় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতা কর্মীদের ভাষ্য, গতকাল শুক্রবার রাত গাজীপুর সিটি কর্পোরেশন ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে শিক্ষার্থীরা বন্ধ করতে গেলে তাদের উপর হামলা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে শহরের রাজবাড়ী মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বেলা 2টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখানে গিয়ে মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান হামলার ঘটনার ব্যবস্থা নেওয়ার কথা জানান। এরপর বিকেল 5টার দিকে মিছিল করতে করতে নেতাকর্মীরা ফিরে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আহত শিক্ষার্থীদের ভাষ্য, ঢাকার ধানমন্ডিতে ভাঙচুরের ঘটনার পর তারা গাজীপুরে বিভিন্ন এলাকা প্রচার করেন যে কোথাও ভাঙচুর হলে তাদের জানাতে। গতকাল রাতে তাদের কাছে খবর আসে শ্রীধাম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর লুটপাট বন্ধ করতে শিক্ষার্থীরা সেখানে গিয়ে হামলার শিকার হন। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর এখনো নিখোঁজ। কলাপাড়ায় দ্বিতীয় দিনেও মানববন্ধন। গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আওয়াল অন্তরকে খুঁজে বের করার দাবিতে পটুয়াখালী কলাপাড়ায় দ্বিতীয় দিনেও মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। অন্তরের পরিবারের সদস্যরা, এলাকার বাসিন্দারা দুপুর থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে এই কর্মসূচি পালন করেছেন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, এজন্য কলাপাড়া উপজেলা বিএনপি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শান্তি সমাবেশ করেছে। ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম সিকদার এবং অন্তরের স্ত্রী তানজিলা অন্তর। বক্তারা সবাই অন্তরকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানান। রবিউল আওয়াল অন্তর পটুয়াখালী কলাপাড়া উপজেলায় ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাসিন্দা। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ সম্পাদক। কলাপাড়ায় পৌর শহরের শহীদ সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের পাশে কলাপাড়া প্রেস ক্লাব মার্কেটে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত বৃহস্পতিবার রাত 11টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া পটুয়াখালী সড়কে রচপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করেছে। কিছুটা দূর থেকে একটি হেলমেটও উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। প্রাকৃতিক সম্পদের জন্য কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান ট্রাম্প, ট্রুডোর মন্তব্য। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে তার দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করা নিয়ে যা বলেছেন তা তিনি বাস্তবিকই চান, আর তার এই চাওয়ার সঙ্গে আসলে কানাডার প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত। কানাডা সরকারের একটি সূত্র এমনটাই জানিয়েছে। কানাডার ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে জাস্টিন ট্রুডো এমন মন্তব্য করেছেন। কানাডার পণ্যের উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি কিভাবে মোকাবেলা করা যায় সেই কৌশলই ঠিক করতে নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রুডো। ট্রুডোর মন্তব্য প্রথম প্রচারিত হয় টরন্টো স্টোরে। রুদ্ধদ্বার বৈঠকে তিনি ভুলে লাউড স্পিকারে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের বিরুদ্ধে এসব মন্তব্য করে বসেছিলেন। ট্রাম্প বারবার বলে আসছেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যায় সেটা তাদের জন্য মঙ্গলজনক হবে। ট্রুডোর উদ্ধৃতি দিয়ে টরন্টো স্টারের প্রতিবেদন বলা হয়, আমাদের যে সম্পদ আছে সে সম্পর্কে তারা সচেতন, আমাদের এই সম্পদ থেকে তারা লাভবান হতে চায়। ট্রুডো বলেন, ডোনাল্ড ট্রাম্পের মনের মধ্যে আছে এই সম্পদ পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করে নেওয়া। এটাই হচ্ছে আসল কথা। কানাডা সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে টরন্টো স্টারে প্রচারিত ট্রুডোর বক্তব্য সঠিক। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপ থেকে নিজেদের বাঁচাতে কানাডা জোর দিয়ে বলছে তারা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত অংশীদার। তারা যুক্তরাষ্ট্রের জ্বালানি, খনিজ এবং অন্যান্য খনিজ সম্পদের বড় সরবরাহকারী। ইতিপূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেছিলেন, এ যাত্রায় ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি মোকাবেলা করতে পারলেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। ট্রাম্প গত সোমবার বলেছেন তিনি কানাডার উপর শুল্ক আরোপ 30 দিন
দেরি করবেন। এ সময়ের মধ্যে সীমানা পরিস্থিতি ও অপরাধ দমন, বিশেষ করে ফেন্টানিলের মতো মাদক পাচার বন্ধে কানাডার পদক্ষেপের উপর নজর রাখা হবে। ট্রুডো বলেন, অটোয়াকে অবিলম্বে ওয়াশিংটনকে বোঝাতে হবে সীমান্ত দিয়ে ফেন্টানিল পাচার রোধে কানাডা সম্ভাব্য সবকিছু করছে। সরকারি তথ্যপত্র বলছে, যুক্তরাষ্ট্রে সব ধরনের মাদকের মাত্রা 0.2% কানাডার সীমান্ত দিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপ করে, কানাডাও একইভাবে জবাব দেবে। তবে কানাডা চায় এমন কোনো পদক্ষেপ যেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া না হয়। ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে ট্রুডো ব্যবসা বাণিজ্যের আরো বৈচিত্র্য আনা ও অর্থনীতিকে চাঙ্গা করার বিষয় নিয়ে কমিশন। এদিকে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে যে 6টি কমিশন গঠন করেছিল সংবিধান সংস্কার কমিশন, তার একটি। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন এই কমিশন গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রাথমিক প্রতিবেদন দিয়েছিল। আজ 5টি খণ্ডে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ বিভিন্ন সময়ে ক্ষমতাসীনদের অগণতান্ত্রিক প্রবণতা ও ফ্যাসিবাদের দৃষ্টিভঙ্গির জন্য 1972 সালে রচিত দেশের প্রথম সংবিধানের দুর্বলতাকে দায়ী করেছে কমিশন। তারা বলছে, ফ্যাসিবাদের বীজ 72 সালের সংবিধানের মধ্যেই নিহিত ছিল। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তীকালে অগণতান্ত্রিক প্রবণতা ও শেষ পর্যন্ত ফ্যাসিবাদের বীজ 72 সালের সংবিধানের মাঝেই নিহত ছিল। এরই ফলাফল হলো প্রতিটি আমলেই ক্ষমতার পুঞ্জীভবন আরো ঘনীভূত হয়েছে, আমলাতান্ত্রিকতা আরো প্রকট রূপ পেয়েছে, বিচার বিভাগ ক্রমশ বেশি হারে দলীয়করণের শিকার হয়েছে, জবাবদিহিতার অভাবে ক্ষমতাসীনদের আর্থিক দুর্নীতি আরো প্রবল চেহারা নিয়েছে। এতে বলা হয়, একইভাবে ব্যক্তিকেন্দ্রিক দল রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে রুদ্ধ করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। এভাবে 1972 সালে একজন একক ব্যক্তি ও একটি দলকে কেন্দ্রে রেখে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, তা শেষ পর্যন্ত উত্তরোত্তর স্বৈরতন্ত্রী চেহারা ধারণ করতে করতে অবশেষে বাংলাদেশ জুড়ে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। সংসদের মেয়াদ 4 বছর করার পাশাপাশি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালনের সুযোগ রাখা সহ দেশের সাংবিধানিক নাম এবং সংসদীয় কাঠামোতে পরিবর্তনের মতো সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। 144 পৃষ্ঠার এই প্রতিবেদনের সুপারিশে বলা হয়, একজন ব্যক্তি জীবনদশায় সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী পদের মেয়াদে হবে 4 বছর করে। এ সময় তিনি রাজনৈতিক দলের প্রধান বা সংসদ নেতা হতে পারবেন না। 5 খণ্ডের এক প্রতিবেদনেই প্রথমেই রয়েছে ভূমিকা পর্যবেক্ষণ ও সুপারিশগুলোর সারসংক্ষেপ। এটি 3 অধ্যায়ে সন্নিবেশিত করা হয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে বিদ্যমান সংবিধানের পর্যালোচনা, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সুপারিশকৃত ও তৃতীয় অধ্যায়ে রয়েছে সুপারিশের যৌক্তিকতা। দ্বিতীয় খণ্ডে 121 দেশের সংবিধানের পর্যালোচনায় ফল রাখা হয়েছে। তৃতীয় খণ্ডে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ব্যক্তির মতামতের সারাংশ রয়েছে। চতুর্থ খণ্ডে কার্যাবহ এবং পঞ্চম খণ্ডে রাজনৈতিক দলের থেকে সংবিধান সংস্কারের সুপারিশ রয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন প্রধান উপদেষ্টা। এসব কমিশনকে 90 দিন বা 3 মাসে অর্থাৎ 30 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ে 15 দিন পর গত 15 জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক, এই 4টি সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন